আসসালামু আলাইকুম। রেডিক্স ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে দেখব বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর কাজ ৩ বস্তু পরিমাপ ও গণকের মডেল তৈরি। তাহলে আমাদের দেখো এখানে যে কাজটা করতে হবে, তাহলে বস্তু পরিমাপ ও গণকের মডেল তৈরি নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে তোমাদের যে নির্দেশনা দিবে, তোমার নিয়ে আসা বাক্সটির নাম লেখো। তোমরা কি বলে দেওয়া হবে, তোমরা যে কোনো আকৃতির মানে বক্স, দিয়াশলাইয়ের বক্স হতে পারে, পেন্সিল বক্স হতে পারে, অথবা তোমরা টুথপেস্টের বক্স হতে পারে, বিস্কুটের বক্স, এগুলো নিয়ে আসতে হবে। তখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার বস্তুটি কি আয়তাকার ঘনবস্তু নাকি ঘন, তোমার বস্তুটি কি আয়তাকার ঘনবস্তু নাকি ঘন। তোমার উত্তরে সবককে যুক্তি লেখো। তাহলে আমরা দেখি 2 নম্বর কোশ্চেনটা। এখানে যদি আমরা দেখি বস্তুর পরিমাপ ও গণকের মডেল তৈরি, আমরা দেখতে পাচ্ছি পাশে একটা বক্স। এই বক্সের দেখো এখানে বলছে বাক্সটির নাম আয়তাকার ঘনবস্তু। এই বাক্সটির নাম হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। অর্থাৎ আয়তাকার ঘনবস্তু কেন, তাহলে আমরা দেখি বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। দেখো এখানে দৈর্ঘ্য আছে, এই বরাবর দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য আছে, এখানে উচ্চতা আছে, দেখো এদিকে উচ্চতা এবং কি এই বরাবর প্রস্থ আছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি ঘনবস্তু। প্রতিটি আয়তাকার তল ও বিপরীত তল দুটি পরস্পর সর্বসম এবং আয়তক্ষেত্র। প্রতিটি আয়তাকার তল ও তার বিপরীত তল দুইটি পরস্পর সর্বসম আয়তক্ষেত্র। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পৃষ্ঠটা আছে, এই তল এর অপোজিটে আরেকটা তল আছে এই পাশে। তাহলে এইটা তল, এই তল কি সমান হবে, তার বিপরীত তল। আবার এই পাশে যে তলটা আছে এর বিপরীত দিকে যে তল আছে এর বিপরীত পাশে ওই তলটা কি সেম হবে। তাহলে আমরা বলতে পারি পরস্পর সর্বসম আয়তক্ষেত্র। এবং প্রতিটি তল ও তার সঠিক তল পরস্পর লম্ব। প্রতিটি তল ও তার সঠিক তল পরস্পর কি হবে, লম্ব হবে। তাহলে প্রতিটি তল ও তার সঠিক তল পরস্পরের উপর কি লম্ব। দেখো এই যে তলটা আছে, আমরা যদি এই তল বলি, এই তলের উপর কি 90 ডিগ্রি মধ্যবর্তী কোণ হবে, 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হবে। তাহলে এই ধরো পরস্পর লম্ব তলগুলো মিলিত হওয়ার ফলে কতগুলো দ্বার বা শীর্ষ উৎপন্ন হয়। এই যে দেখো এক একটা দ্বার তৈরি হচ্ছে, এদিকে একটা দ্বার, এদিকে দ্বার। তাহলে এই যে যে এগুলা পাচ্ছি আমরা, এইগুলাই হচ্ছে তাহলে কি মিলিত হওয়ার ফলে কতগুলো দ্বার ও শীর্ষ উৎপন্ন হয়। এই জন্য আমরা এটাকে বলবো আয়তাকার ঘনবস্তু। ওকে, এবার 3 নম্বর কোশ্চেন বলছে কি, দেখো বাক্সটির তল সংখ্যা নির্ণয় করো। বাক্সটির তল সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা দেখি বাক্সটির তল কয়টা আছে। দেখো এই যে আমরা যদি এই বাক্সটা দেখি এরকম, তাহলে এই পাশে একটা তল পাবো, ওই পাশে দেখো একটা, এর বিপরীত পাশে একটা তল পাবো, তাহলে দুইটা। আবার এই পাশে একটা তল, এখানেও কি একটা তল আছে, তাই না? তাহলে এখানে এখানে 4টা, আর এখানে দেখো উপরে একটা, এখানে একটা, এর নিচের দিকে পাবো কি একটা। তাহলে মোট কটা তল পাবো, 6টা। তাহলে বাক্সটির 6টি তল আছে। কয়টি তল আছে, 6টি। 3 নম্বর কোশ্চেনের আনসার এটা, বাক্সটির 6টি তল আছে। এবার লক্ষ্য করে দেখো বলছে কি, প্রত্যেক তলের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল বের করো। প্রত্যেক তলের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা প্রত্যেক তলের দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল কিভাবে বের করব। প্রথমত তোমাকে যে বক্সটা নিয়ে আসতে হবে ওটা তোমাকে মেপে দেখতে হবে। এখানে আমি একটা আনুমানিক মান ধরে তোমাদেরকে বোঝানোর জন্য নিয়ে নিয়েছি। তোমাদের যে বক্সটা নিবা এটা স্কেল দ্বারা মেপে তারপরে মানগুলা বসিয়ে দিবে সেম ভাবে। তাহলে এখানে দেখো আমরা যদি এই দৈর্ঘ্য ধরেছি, দৈর্ঘ্যটাকে ধরা হয়েছে 8 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর প্রস্থ দেখো এখানে প্রস্থ ধরা হয়েছে 6 সেন্টিমিটার, এটার প্রস্থটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে 6, এদিকে 8, আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4। তাহলে 8, 6, 4। এখন দেখো বলছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে যে প্রশ্নটা হচ্ছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। মনে রাখবো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এই সূত্র ইউজ করবো, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, দেখো এ সমান 8 সেন্টিমিটার, বি সমান হচ্ছে 6 সেন্টিমিটার এবং সি সমান আমরা ধরে নিচ্ছি 4 সেন্টিমিটার। তাহলে মানগুলা বসাও। তাহলে এই মানগুলো বসানোর পরে আমরা দেখতে পাবো এভাবে। তাহলে আমরা যদি গুণ করি, 6 আটা 48, 4 6 24 এবং 4 আটে 32। দেখো তাহলে এই সবগুলোকে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত, 104। 104কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাবো 208 বর্গ সেন্টিমিটার। ওকে,
এবার বলছে কি 5 নাম্বার, অন্য কোন পদ্ধতিতে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো এবং 6 নং এর ফলাফল যাচাই করো। অন্য কোন পদ্ধতিতে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো এবং 5 এবং 6 নং ফলাফল যাচাই করো। এই যে আমরা যে আগে ফলাফলটা পেয়েছিলাম, তাহলে দেখো আমরা অন্য পদ্ধতিতে লক্ষ্য করি সমগ্রতলের ক্ষেত্রফল। যদি এই যে আমরা বাক্সটা নিয়ে আসবো, ওই বাক্সটাকে যদি খুলে ফেললে আমরা দেখো এই পৃষ্ঠে একটা পৃষ্ঠ পাবো, এরকম আয়তাকার একটা পৃষ্ঠ পাবো। তাহলে এই যে আয়তাকার একটা পৃষ্ঠ, ওকে। তাহলে আমরা প্রথম পৃষ্ঠ, তাহলে কি এর বিপরীত পাশে তো একটা পৃষ্ঠ পাবো, তাই না? তাহলে এর বিপরীত পাশেটা সেম, এদিকে 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। যদি আমরা গুণ করি তাহলে এটার ক্ষেত্রফল পেয়ে যাবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এরকম ভাবে দেখো এই পৃষ্ঠ নিছি, এখন যদি আমরা এই পৃষ্ঠটা নেই, তাহলে এর বিপরীত দিকে আরেকটা পৃষ্ঠ পাবো। তাহলে এটাকে ধরে নিলাম 8, আর একটা হচ্ছে 4, অর্থাৎ এটা হচ্ছে 4 আর এই পাশে হচ্ছে 8। তারপরে দেখো এখানে এইদিকে আমরা যদি নেই, এই দিক বিবেচনা করি এই পাশে, আর এই পাশে তো একটা পাবো, তাই না? তাহলে আমরা এটাকে ধরে নিলাম 6 সেন্টিমিটার, আর এই পাশেরটাকে 4 সেন্টিমিটার। তাহলে দুইটা করে হবে, সব কয়টি দুইটা করে, ডাবল করে হবে, কারণ আমরা পৃষ্ঠ অপোজিটে পাবো। তাহলে আমরা লক্ষ্য করি, তাহলে এই পৃষ্ঠগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আলাদা আলাদা ভাবে। তাহলে উপরের তলের ক্ষেত্রফল, এই যে আমরা যে পৃষ্ঠটা পেলাম উপরে, এই উপরের পৃষ্ঠটা, এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে উপরের তলের ক্ষেত্রফল, তাহলে আমরা কত পাবো? 8 গুণ 6, 6 48 বর্গ সেন্টিমিটার। তাহলে এর নিচেরটা কি সেম পাবো, তাহলে এর নিচেরটা কত হবে? 48 বর্গ সেন্টিমিটার। এখন দেখো ডানের তলের ক্ষেত্রফল, এই যে যে ডান দিকে তলটা আছে, এই তলের ক্ষেত্রফল, এই তলের, তাহলে ডান দিকে তলের ক্ষেত্রফল, তাহলে এই পাশে কত? 6, 6 আর এই পাশে কত? 4। তাহলে 6 আর 4 এর গুণফল বের করো, তাহলে কত হচ্ছে দেখো? 4 6 24, তাহলে 4 6 24 বর্গ সেন্টিমিটার। তাহলে ডান দিকে যা পাবো বাম দিকে তো তাই পাবো, তাই না? তাহলে এটা কত পাবো? 24 বর্গ সেন্টিমিটারই পাবো, ওকে। তারপরে দেখো সামনের তলের ক্ষেত্রফল কত হবে? সামনের তলের ক্ষেত্রফল, এইদিকে দেখো আমরা চিত্রটা যদি দেখি, তাহলে এই যে যে সামনে আমরা দেখতে পাচ্ছি এই পাশে, দেখো এই যে সামনে, তাহলে এটারই কত? এদিকে হচ্ছে 8 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা কত পাবো? দেখো গুণ করলে 8 আর 4 গুণ করে যদি 4 8 32 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা পিছনের দিকে কি সেম পাবো, তাহলে আমরা পাবো 32 বর্গ সেন্টিমিটার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? এই যে এই সব কয়টির যোগফলই হবে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো এই সব কয়টিকে যোগ করে দেখো কত? 208 বর্গ সেন্টিমিটার। দেখো তাহলে আমরা কি আগে কত পাইছিলাম? সূত্রের মাধ্যমে 208 পেয়েছি। এখন কি আমরা অন্য পদ্ধতিতে বের করে দেখলাম কি সেম 208 বর্গ সেন্টিমিটার, ওকে। এবার লক্ষ্য করো যে পরবর্তী প্রশ্ন বলছে তোমার নিয়ে আসা বাক্সটির ভিতরে সর্ববৃহৎ আকারে গণক সর্বোচ্চ কয়টি রাখা যাবে? এখন দেখো সর্ববৃহৎ আকারে গণকের দ্বারা আমরা তাহলে দেখো তিনটা বাহু ধরে নিছিলাম, এক বি সি, একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্যটা কি ছিল? 8 সেন্টিমিটার ছিল, এটা ছিল 6, এটা কত? 4। তাহলে সর্ববৃহৎ বাহু কত? 8। তাহলে সর্ববৃহৎ আকারে গণকের ক্ষেত্রফল হবে মনে রাখবা 6x² বর্গ একক। তাহলে অর্থাৎ গণক কি? গণক হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেম হবে, অর্থাৎ দৈর্ঘ্য এই প্রস্থ এবং উচ্চতা সেম হবে, মনে রাখবো এটা এরকম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হবে, ওকে। তাহলে এটা হবে দৈর্ঘ্য গণক, তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হবে। তাহলে আপনার যদি একটা বাহু 8 হয়, তাহলে সব কয়টি বাহু কত হবে? 8 হবে। এই জন্য আমরা এটার এই ক্ষেত্রফলের সূত্র হয় কি 6 বর্গ একক। তাহলে এই 8 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 64, 64-র সাথে 6 গুণ করলে পাবো 384 বর্গ সেন্টিমিটার। এখন তো তোমাকে এই যে গণকটা পেয়েছি, এটাকে রাখতে বলছে কোথায়? তোমার আয়তকার ঘনবস্তুর ভিতরে। কিন্তু দেখো আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম? 208 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এটা কি 384 বর্গ সেন্টিমিটার। তাহলে কি এটা কি এটার ভিতরে রাখা যাবে? অবশ্যই না। তাহলে এটা উল্টা হতে পারে, 208 বর্গ সেন্টিমিটার যে ক্ষেত্রফলটা আছে এটাকে আমরা গণকের মধ্যে রাখতে পারবো, ওকে। তাহলে যেহেতু গণকের ক্ষেত্রফল আয়তাকার ঘন বস্তুর ক্ষেত্রফলের চেয়ে বেশি, তাই আয়তাকার ঘনবস্তুর ভিতরে গণকটি রাখা যাবে না। তবে গণকের ভিতরে একটি আয়তাকার ঘনবস্তু রাখা যায়। তারপরে কোয়েশ্চেন দেখো, এখানে বলছে 7 নং প্রশ্নে তুমি যে আকৃতির গণক পেয়েছো কাগজ দিয়ে মেপে তার একটি মডেল তৈরি করো। কিভাবে মডেল তৈরি করছো তার বর্ণনা লিখে রাখবে এবং শেষে 3 উপস্থাপন। এটা হয়তো আগে যেভাবে আমরা এই করছি, ওই মডেলটা তোমরা বাসায় প্রস্তুত করে
প্র্যাকটিস করে তারপরে ক্লাসে উপস্থাপন করবে। ওকে, তাহলে দেখো 8 নম্বর যে কোশ্চেন বলছে যে কোনো দুইটি তল ভিন্ন তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। যে কোনো দুইটি ভিন্ন তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা দুইটা দেখো ক্ষেত্রফল পেয়েছি। তাহলে উপরের তলের ক্ষেত্রফল যদি আমরা নেই তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম আগের কোশ্চেনে সমাধান করেছি, তাহলে পেয়েছিলাম 48 বর্গ সেন্টিমিটার উপরের দিকে, এবং এর ডানের তলের আমরা একটা নিয়েছি 24 বর্গ সেন্টিমিটার। তোমরা যে কোনোটাই নিতে পারো, সমস্যা নাই। এখানে যে আরেকটা পেয়েছিলাম 32 8 গুণ 4, এটাতেও করা যাবে। তাহলে আমরা উপরের তলে ক্ষেত্রফল আর ডানের তলের ক্ষেত্রফলের অনুপাত যদি করি তাহলে 48 অনুপাত কত হবে 24, 48 অনুপাত 24। তাহলে 24 দ্বারা যদি 48 কে ভাগ করি তাহলে কত হবে 2 অনুপাত 1, অর্থাৎ 48 ভাগ কত 24, তাহলে 24 দুগুণে 48, তাহলে কত হবে 2 অনুপাত 1। তাহলে এটাই হচ্ছে আনসার। এবার দেখো 9 নম্বর বলছে কি সমগ্র তলের ক্ষেত্রফলের সাপেক্ষে বস্তুটির প্রতিটি তলের ক্ষেত্রফলের শতকরা অনুপাত নির্ণয় করা। তাহলে কিসের সাপেক্ষে বলছে? সমগ্র তলের সাপেক্ষে প্রতিটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এবং এই অনুপাতগুলা গ্রিডে উপস্থাপন করতে বলছে। তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সঙ্গে প্রতিটি তলের শতকরা অনুপাত আমরা কিভাবে নির্ণয় করব? উপরের তলের ক্ষেত্রফল দেখো যখন আমরা নির্ণয় করব তাহলে আমরা পেয়েছিলাম সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি 208, এবং উপরের তলের ক্ষেত্রফল কত পেয়েছি 48। মনে রাখবো এটা হবে সবচেয়ে বড়টা অর্থাৎ সমষ্টি, আর উপরে হবে যার সাপেক্ষে করব ওইটা। তাহলে এখানে কার সাপেক্ষে করতেছি? উপরের তলে, তাহলে উপরের তলে সাপেক্ষে করলে 48 উপরে আর 208 কি হবে নিচে। যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে বলছে তার সাথে আমরা 100% গুণ করে দিব। ওকে, তাহলে 48 কে যদি আমরা 208 দ্বারা ভাগ করি এবং 100 গুণ করি তাহলে আমরা পাবো 23.08%। অনুরূপ ভাবে দেখো নিচের তলের ক্ষেত্রফল, নিচের তলের ক্ষেত্রফল, তাহলে নিচের তলের ক্ষেত্রফল কি সেম পাবো, কারণ এটা আর এটা উপরেরটা আর নিচেরটা কি সেম, তাহলে দুইটা হবে 23। এবার দেখো ডানের তলের ক্ষেত্রফল, ডানের তলের ক্ষেত্রফল হবে, তাহলে আমরা ডানের তলের ক্ষেত্রফল পেয়েছিলাম কত 24, তাহলে 24 কে মোট ক্ষেত্রফল দ্বারা ভাগ করবো, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল দ্বারা ভাগ করবো, ভাগ করলে একে 100% দ্বারা গুণ করে দেব। তাহলে আমরা যদি করি এটাকে সলভ করি তাহলে পাবো 11.54%। অনুরূপভাবে নিচের তলের ক্ষেত্রফল কি সেম পাবো। এবার দেখো সামনের তলের ক্ষেত্রফল, সামনের তলের ক্ষেত্রফল কত হবে? আমরা কত পেয়েছিলাম 32, তাহলে 32 কে 208 দ্বারা ভাগ করবো, ভাগ করলে আর তার সাথে 100% গুণ করব, তাহলে দেখতে পাবো 15.38% আসলো। তাহলে এটাকে আর পিছনের তলের ক্ষেত্রফল কি সেম হবে। তাহলে আমরা দেখলাম সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা অনুপাতগুলো, একটা হচ্ছে 23%, আমরা এটা ধরে করলাম 23%, আর এটাকে প্রায় 12%ই ধরা যায়, এটাকে আমরা 12% ধরে, এটাকে 12%, আর এটাকে আমরা 15% ধরে দেখো গ্রিড অঙ্কন করি। এবং দেখো বলছে শতকরা গুলাকে গ্রিডে উপস্থাপন করে, তাহলে গ্রিডে উপস্থাপন দেখি, তাহলে শতকরা অনুপাত গ্রিডে উপস্থাপন, দেখো শতকরা অনুপাত গ্রিডে উপস্থাপন। তাহলে মোট 100টি গড় তৈরি করবো, যখনই শতকরা বলবে তখন আমরা মোট 100টা গড় তৈরি করবো, এদিকে 10টা ওই পাশে 10টা, অর্থাৎ 10/10, অর্থাৎ 10টা সারি 10টা কলাম, তাহলে মোট 100টি গড় হবে। 100 গড়ের মধ্যে দেখো আমরা উপরের তলে ও নিচের তলের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম কত 23.08%, 23.08%। এই কথার মানে হচ্ছে এটাকে আমরা 23% ধরে করবো। ওকে, আমরা ধরে করলাম 23%, তার মানে হচ্ছে 23 ভাগ কত 100, অর্থাৎ 100টা গড়ের মধ্যে 23টা গড় কি পূর্ণ। তাহলে আমরা কি করলাম, তাহলে দেখো এই যে 100টা গড় আছে তার মধ্যে আমরা 23টা গড়কে এইভাবে পূরণ করে দিব, তাহলে হয়ে যাবে কি শতকরাকে গ্রিডে উপস্থাপন হয়ে গেল। তাহলে দেখো উপরে ও নিচের তলের ক্ষেত্রফলের শতকরা কত পার্সেন্ট 23%। এবং দেখো আমরা ডানের এবং বামের তলের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম, এটাকে আমরা ধরে নিছি 12% ধরে নিছি, অর্থাৎ পূর্ণ সংখ্যা ধরে নিছি। তাহলে 12% কি 12 ভাগ হচ্ছে 100, অর্থাৎ 100টি গড়ের মধ্যে 12টাকে আবার পূর্ণ করতে হবে। তাহলে দেখো এইভাবে আমরা 10টা আর 2টা, তাহলে 12টা, তাহলে মোট কত হলো 12%। এবং দেখো সামনের এবং পিছনের তলের ক্ষেত্রফলের অনুপাত আমরা পেয়েছিলাম, এটাকে ধরে নিছি 15%, পূর্ণ সংখ্যায় ধরে নিছি 15%, মানে হচ্ছে তাহলে কি 100টা যদি গড় করি তার মধ্যে 15টা গড়কে আমরা এইভাবে গ্রিডে উপস্থাপন করে দিব। ওকে, ধন্যবাদ সকলকে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে তোমার বন্ধুদেরকে শেয়ার দিবে। ধন্যবাদ সকলকে।